আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৩য় ক্লাস। তো শনিবারে সাধারণত আপনাদের গ্রুপে কোনো গ্রুপেই ক্লাস হয় না। যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে এজন্য আমরা এখন থেকে শনিবারেও ক্লাস রেখেছি। পরবর্তীতে আমরা শুক্রবারেও ক্লাস রাখতে পারি। ওকে ১০০ ধারায় যেই মামলাটা হয়, একটু আগেই আপনাদেরকে গল্প বলেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন। বেআইনিভাবে যদি কোনো ব্যক্তি আটক থাকে, যেটা কোর্ট প্র্যাকটিস চলে আমরা ২ টা গল্প বললাম যে বউ বাপের বাড়িতে রাগ করে গিয়ে এখন আর স্বামীর সংসারে ফেরত আসে না। আপনি কি করবেন? এই ১০০ ধারায় বউ উদ্ধারের জন্য মামলা করবেন। স্বামী-স্ত্রীর সেপারেশন হয়ে গিয়েছে। একটা নাবালক সন্তান আছে। মায়ের কাছে থাকার কথা সেই সন্তানের। কিন্তু সেই সন্তান বাবা নিয়ে গেছে, এখন বাবা ফেরত দিচ্ছে না। কোন ধারায় মামলা করবেন? এই ১০০ ধারায় হচ্ছে মোকদ্দমা দায়ের করবেন। তাহলে এই ১০০ ধারার মামলা আপনি কোন আদালতে করবেন? বেসিক্যালি আমাদের এখানে যেটা প্র্যাকটিস চলে আমরা হচ্ছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কি করি? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এবং একেবারে ট্রু সেন্স আমরা যদি প্র্যাকটিক্যালি বলি, আমাদের আলাদা করে ১০৭ ধারা একটা কোর্ট আছে। সেই ১০৭ ধারা কোর্টেই আমরা হচ্ছে এই ১০০ ধারার মামলাগুলো করে থাকি। কিন্তু এই ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় বলা আছে যে আপনি এই ১০০ ধারার যে ১০০ ধারায় বলা আছে দুঃখিত ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় বলা আছে যে আপনি বেআইনিভাবে আটক ব্যক্তির উদ্ধারের যে মামলাটা, এই মামলাটা আপনি কোথায় করতে পারবেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও করতে পারবেন, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতেও করতে পারবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও করতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা ১০০ ধারার মামলাটা করি সেটা হলো আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। তাহলে বেআইনিভাবে যদি কোনো ব্যক্তি আটক থাকে সেই ব্যক্তিকে উদ্ধারের জন্য আপনি ১০০ ধারায় কি করতে পারবেন? ১০০ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন ১০০ ধারায় মোকদ্দমা দায়ের করার পর আ আদালত হচ্ছে কি করতে পারেন? ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। ১০৩ ধারায় বলা আছে যেটা আপনাদের এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। এখন আদালত যদি তল্লাশির জন্য নির্দেশ দিয়ে থাকেন, তাহলে যেই ব্যক্তি তল্লাশি অফিসার আছেন তিনি যে স্থানে তল্লাশি করবেন, এমসিকিউ পরীক্ষায় আসে যে সেই এলাকার ২ বা ততোধিক এলাকাবাসীকে তল্লাশির স্থানে উপস্থিত হতে এবং সাক্ষ্য হতে কি করবেন? সাক্ষী হতে আহ্বান জানাবেন। এমনকি লিখিত আদেশও দিতে পারেন। আপনার হচ্ছে কিসের জন্য? হুম? সাক্ষী হিসাবে আপনার উপস্থিত ওইখানে হচ্ছে অবস্থান করার জন্য। অর্থাৎ ২ জন সাক্ষীর উপস্থিতিতে কি করতে হবে? ২ জন সাক্ষীর উপস্থিতিতে কমপক্ষে ২ জন। বেশিও হতে পারে। এই তল্লাশি কার্য চালাতে হবে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো। যে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্য চালাতে হবে কোথায় বলা আছে? ১০৩ ধারায় বলা আছে কতজন? সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন হলো ২ জন। ততোধিকও হতে পারে। অপরাধ দমনের একটা বিষয় আছে ফৌজদারি কার্যবিধিতে। আমরা একেবারে ইন্ট্রোডাকশন ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে ফৌজদারি কার্যবিধির আমরা বলেছিলাম যে, এই ফৌজদারি কার্যবিধি মামলা যদি হয় দণ্ডবিধিতে তাহলে বিচার হবে কোথায়? বিচার হবে হচ্ছে এই ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে আপনার সাক্ষ্য আইনে। তারপর আমরা বলেছিলাম যেহেতু ফৌজদারি কার্যবিধিতে মামলা ট্রায়াল হবে ফৌজদারি মামলাগুলো, তার মানে ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন? ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন। কিন্তু একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি ফৌজদারি কার্যবিধিতে কিছু সেকশন আছে, যেই সেকশনে আপনার হচ্ছে মামলা মোকদ্দমা দায়ের করা যায়। যেমন এই ফৌজদারি কার্যবিধির আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ৯৩ ধারায় আপনি হচ্ছে কোনো বস্তু বা দলিল উদ্ধারে সার্চ ওয়ারেন্টের মামলা দায়ের করতে পারবেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। আজকে আমরা শুরুই করলাম হচ্ছে ১০০ ধারার মামলা দিয়ে যে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে আপনি ১০০ ধারায় মামলা দায়ের করতে পারবেন। তাহলে যদিও ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন কিন্তু এখানে কিছু সেকশন আছে যেগুলো হলো কি? যেগুলো হলো সাবস্টেন্সিভ ল যেগুলো দিয়ে কি করা যায়? মামলা মোকদ্দমা দায়ের করা যায়। ঠিক তেমনি আপনার হচ্ছে এই ফৌজদারি কার্যবিধির এখন যে চ্যাপ্টারটা পড়তেছি যে অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই অপরাধ দমন করার জন্য আপনার হচ্ছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে কি করা হয়েছে? বিশেষভাবে ক্ষমতা দেয়া হয়েছে। তাহলে এখানে ১০৭ ধারায় আপনি মামলা দায়ের করতে পারবেন যদি কেউ কাউকে হুমকি-দামকি দেয়, প্রাণনাশের যদি হুমকি দেয়। ১১৭ ধারায়ও মামলা করতে পারবেন। তারপরে হলো আপনার আ আরো মামলা করতে পারবেন ১৪৪ ১৪৫ ধারায় যে আপনি স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। কিন্তু আপনাকে যদি কি করা হয় সেই স্থাবর সম্পত্তিতে বেদখলের হুমকি-দামকি দেওয়া হয়। তার মানে যদিও আপনার ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন এখানে অপরাধ দমনের ক্ষেত্রে কিছু সাবস্টেন্টিভ বিষয়ও কিন্তু আছে। ওকে আমরা সেই সেকশন গুলো পড়বো। এখানে অনেক সেকশন আছে সবগুলো আমরা পড়ব না। যেহেতু আমাদের পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা। আমরা যেগুলো হচ্ছে পড়াশোনা না করলেই নয় ওগুলোই হচ্ছে আলোচনা করব। আমরা চলে যাব হচ্ছে ১০৭ ধারায়। কোথায় চলে যাব? ১০৭ ১০৭ ধারায় যারা আপনারা কোর্টে যান, আপনারা প্রচুর মামলা করেন ১০৭ ধারায়। বিশেষ করে যারা আ সিভিল চেম্বারে কাজ করেন কোনো হলেই ১০৭, ১৪৫ মামলা করে দেন। একটা মামলা করতে আসছে আপনার কাছে বাকেল আরো তার পক্ষে ১০৭, ১৪৫ করে দেন। মামলার সংখ্যা, ফাইলের সংখ্যা বেড়ে যায়। তাহলে ১০৭ ধারায় কি বলা আছে?
১০৭ ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আপনার হুমকি-দামকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অধীন আপনি মামলা দায়ের করতে পারবেন। এই মামলা করার পর আদালত যদি দেখেন যে প্রকৃতপক্ষেই কি আছে, শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে ২ পক্ষের মধ্যে, হুমকি-দামকি দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ১ বছরের বেশি নয়। কত বছরের বেশি নয়? ১ বছরের বেশি নয় এমন সময়ের জন্য আদালত কি করতে পারেন? মোস্তেকা সম্পাদনের নির্দেশ দিতে পারেন। তাহলে এই মোস্তেকা কত বছরের বেশি হবে না? ১ বছরের বেশি হবে না। ১ বছরের জন্য আদালত কি করতে পারেন? মোস্তেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। যারা মোসলেকা প্রশ্ন করবেন মনে, মনে ভাবতেছেন মোসলেকা মানে হলো কি? অঙ্গীকারনামা নিজেকে কোনো শর্তে আবদ্ধ করা যে, আমি হুমকি-দামকি দেইনি আর হুমকি-দামকি দিব না। যদি দেই তাহলে সেটার জন্য আমি লায়াবিলিটি বহন করব। তাহলে মোসলেকা মানে হলো কি? অঙ্গীকারনামা। তাহলে ১০৭ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসতে পারে যে, ১০৭ ধারায় শান্তি রক্ষার জন্য আদালত কত বছরের জন্য মোস্তেকা সম্পাদনের আদেশ দিতে পারেন? তাহলে উত্তর কি হবে? কত বছরের জন্য অঙ্গীকারনামা দেওয়ার আদেশ দিতে পারেন? ১ বছরের জন্য। ১০৮ এ বলা আছে রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী ব্যক্তি সদাচরণের মোত্তেকা। তাহলে যদি কোনো ব্যক্তি ১২৩ এর ক, ১২৪ এর ক, ১৫৩ এর ক অর্থাৎ দণ্ডবিধির ১২৪ এর ক তে কি আছে? রাষ্ট্রদ্রোহিতা, ১২৩ এর ক, ১৫৩ এর ক এই রাষ্ট্রদ্রোহিতা সম্পর্কিতই অপরাধ আছে। তাহলে এই ধরনের অপরাধ করার যদি কেউ উদ্বেগ নেয়, অপরাধ কিন্তু সংগঠিত হয়নি। আমি আবারও বলেছি এই যে সেকশন গুলো এগুলো হলো অপরাধ দমন করার জন্য। অপরাধ যাতে সংঘটিত না হয়, অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই আপনি এই সকল সেকশনে কি চাইতে পারবেন? হ্যাঁ, রিলিফ চাইতে পারবেন। তাহলে রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারীর ব্যক্তির বিরুদ্ধে এই আপনার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ১ বছরের বেশি নয় এমন সময়ের জন্য কি করতে পারেন? মোস্তেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ১০৯ বলা আছে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের অধীন ১ বছরের বেশি নয় এমন সময়ের জন্য কি করতে পারেন? এমন সময়ের জন্য মোস্তেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ১১০ এ বলা আছে অভ্যাসগত অপরাধীদের ৩ বছরের বেশি নয় এমন সময়ের জন্য কি করতে পারেন? মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। তারপরে চলে যাবেন হচ্ছে বেআইনি সমাবেশ। অ্যাকচুয়ালি আনলফুল অ্যাসেম্বলি বলতে কি বোঝায়? কতজন সদস্য হলে আনলফুল অ্যাসেম্বলি হয় বা বেআইনি সমাবেশ হয়? এই সম্পর্কিত বিস্তারিত বলা আছে দণ্ডবিধি আইনের ১৪১ ধারায়। একটু লিখে রাখেন যে আনলফুল অ্যাসেম্বলির ডেফিনিশন কতজন ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ হবে এটা বলা আছে কোথায়? বলা আছে হচ্ছে আপনার দণ্ডবিধি আইনের ১৪১ ধারায়। তাহলে দণ্ডবিধি আইনের ১৪১ ধারায় কি বলা আছে? দণ্ডবিধি আইনের ১৪১ ধারায় বলা আছে যদি আ ৫ বা ততোধিক ব্যক্তি যদি ৫ বা ততোধিক ব্যক্তি ৫ টি সাধারণ উদ্দেশ্যে একত্রিত হয়, তখন সেই সমাবেশটা কি হয়ে যায়? তখন সেই সমাবেশটা বেআইনি সমাবেশ হয়ে যায়। তাহলে বেআইনি সমাবেশ যদি হয় ১২৭ ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা কি করতে পারেন? সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারেন। এখানে ম্যাজিস্ট্রেট বলতে কোন ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিবেন। তারপরে আর কে দিতে পারেন? পুলিশ অফিসার। এখানে পুলিশ অফিসার বলতে অফিসার্স ইনচার্জ অফ পুলিশ স্টেশনকে বোঝানো হয়েছে। ১২৮ ধারায় বলা আছে সমাবেশের জন্য সামরিক শক্তি প্রয়োগ। তাহলে এখন বেআইনি সমাবেশ যদি ছত্রভঙ্গ না করার দৃঢ়তা দেখায়, তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত অফিসার সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কি করতে পারেন? বেসামরিক ব্যক্তি অর্থাৎ পুরুষ ব্যক্তির সহায়তা দাবি করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ কত ধারায় বলা আছে? ১২৮ ধারায় বলা আছে। এখন বেসামরিক শক্তি প্রয়োগ করেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে ১২৯ ধারায় কি করা যাবে? সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। তাহলে বেআইনি সমাবেশ অন্য কোনোভাবে যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মহানগর পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে সেটা কি করতে পারেন? সেটা ভঙ্গ করতে পারেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যদি যোগাযোগ করা না যায়, তাহলে সেনাবাহিনীর কোনো কমিশনপ্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে কি করতে পারেন? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। ১৩০ ধারায় বলা আছে সেনাবাহিনীর যে কমিশন অফিসার আছেন বা অন্যান্য সদস্য যারা আছেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে যাবেন তারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা হচ্ছে পুলিশ কমিশনারের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী কি করবেন? কাজ করবেন। ১৩০ ধারার এই ক্ষমতা এখন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারকে দেয়া হয়েছে। এখন তারা কি করতে পারেন? সরাসরি কোনো বেআইনি সমাবেশ হলে সেটা ছত্রভঙ্গ করতে পারেন। ১৩২ ধারায় দায় মুক্তির কথা বলা আছে।
যেটা আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখেছি। এখন যেহেতু রেকর্ড ক্লাসে আছি বলতে পারতেছি না। আপনারা নিশ্চয়ই জানেন। তো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সরল বিশ্বাসে কৃত কাজের জন্য কি করা যাবে না? ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। তার মানে ঘটনা ঘটেছে। বেআইনি সমাবেশ হয়েছিল সেইখানে মাইরা একবারে নাক-টাক ফাটাইয়া দিছে। কিন্তু কোনো কি হয়নি? কোনো ফৌজদারি মামলা হয়নি। কেন হয়নি? কারণ আমাদের ১৩২ ধারায় বলা আছে বার্ট বাই ল, দায় মুক্তির কথা বলা আছে। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সরল বিশ্বাসে কৃত কার্যের বিরুদ্ধে কি করা যাবে না? কৃত কার্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। ফৌজদারি মামলা কিন্তু চলবে না। তারপরে আমরা চলে যাব হচ্ছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা থেকে ২-৩ টা পয়েন্ট আছে যেখানে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। অ্যাকচুয়ালি ১৪৪ ধারা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে। ১৪৪ ধারা কখন জারি হবে? ধরেন আপনি হচ্ছেন আগামীকাল আপনার যে সরকারি কলেজের মাঠ আছে। আগামীকাল ধরেন হচ্ছে শনিবার বা শুক্রবার কলেজ বন্ধ। এখন শুক্রবার বিকেল ৩ টায় সরকারি কলেজের মাঠে আপনার হচ্ছে প্রধান ২ টা বিরোধী দল কি করল? প্রধান ২ টা দল, রাজনৈতিক দল একই সময়ে একই স্থানে সভা ডাকল। তাহলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দেখলেন যে এখানে একই সময়ে একই স্থানে ২ টা বিরোধী দল সভা ডেকেছে। তাহলে এখানে কি হতে পারে? প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এখানে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এখানে দাঙ্গা হাঙ্গামা হতে পারে। অর্থাৎ যদি এখানে যে সমাবেশ হবে বিষয়টা এরকম না। সমাবেশ ব্যতীত আমরা দেখেছি যে কয়েকদিন আগে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি হয়েছিল। ওই আপনার হচ্ছে পাহাড়িদের সাথে সেনাবাহিনীর এবং বাঙালিদের একটা বিশাল হাঙ্গামা হয়েছে, দাঙ্গা হাঙ্গামা হয়েছে এরকম পরিস্থিতিতে। তাহলে ১৪৪ ধারার আদেশ কখন জারি হবে? যদি প্রতিবন্ধকতা, জীবন সত্তা, জননিরাপত্তা বিঘ্নিত হয় এবং দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ২ মাসের বেশি নয় এমন সময়ের জন্য ১৪৪ ধারার আদেশ জারি করতে পারেন। তাহলে ১৪৪ ধারার আদেশ এমসিকিউ পরীক্ষায় আপনাদের যেটা কোশ্চেন আসবে যে ১৪৪ ধারার আদেশ কত মাস পর্যন্ত বলবৎ থাকবে বা কার্যকর থাকবে? উত্তর কি হবে? ১৪৪ ধারার আদেশ ২ মাস পর্যন্ত কি থাকবে? ২ মাস পর্যন্ত বলবৎ থাকবে বা কার্যকর থাকবে। এখন সরকার যদি চায় সেটা কিন্তু ২ মাসের বেশিও বাড়াইতে পারে। একটা ব্যতিক্রম আছে ১৪৪ ধারার আদেশের ক্ষেত্রে। ব্যতিক্রমটা কি? ১৪৪ ধারার যেই আপনার হচ্ছে আদেশ এটা কোন এলাকায় প্রযোজ্য হবে না? উত্তর কি হবে? একটু লাল কালি দিয়ে দাগায় রাখেন। মেট্রোপলিটন এলাকায় আপনার হচ্ছে প্রযোজ্য হবে না। মেট্রোপলিটন বা মহানগর এলাকায়। তাহলে ১৪৪ ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসতে পারে, এ ১৪৪ ধারার আদেশ কয় মাসের বেশি কার্যকর থাকবে না? উত্তর কি হবে? উত্তর হবে ২ মাস। এখন ১৪৪ ধারার আ আদেশ কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? মহানগর এলাকার ক্ষেত্রে কি হবে না? মহানগর বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ১৪৪ ধারার যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে কি করা যাবে? দায়রা জজের নিকট কি করা যাবে? দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যাবে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষার জন্য ২৯/১১/২০২৫ তারিখে যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, খুবই ইম্পোর্টেন্ট আপনাদের জন্য আমি মনে করি। তাহলে ৩ টা পয়েন্ট পাইলাম ১৪৪ ধারা থেকে। ১ম এ যেটা পাইলাম সেটা হলো যে ১৪৪ ধারার আদেশ কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? ২ মাস। কোন এলাকায় প্রযোজ্য নয়? মহানগর এলাকায়, মেট্রোপলিটন এলাকায়। ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার হলো দায়রা জজের নিকট রিভিশন। এখন ১৪৪ ধারার আদেশ জারি হলো। তারপরেও সমাবেশে লোকজন আসা শুরু করল। তাহলে সেই ক্ষেত্রে যারা ধরা খাবে তাদের শাস্তি আছে কত ধারায়? তাদের শাস্তি আছে হচ্ছে দণ্ডবিধির ১৮৮ ধারায়। তাহলে ১৪৪ এর ভায়োলেশনের শাস্তি কি? ১৪৪ এর আদেশের ভায়োলেশন শাস্তি আছে হচ্ছে দণ্ডবিধির ১৮৮ ধারায়। ১ মাসের কারাদণ্ড। এখন ১৪৫ ধারা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখানেও কয়েকটা পয়েন্ট আছে যেগুলো এমসিকিউ পরীক্ষায় আসার মতো। ২ পক্ষের মধ্যে জমি, জলাশয়, সীমানা প্রাচীর। তাহলে জমি, জলাশয় বা সীমানা প্রাচীর নিয়ে কি আছে? শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে। এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা এতটাই গুরুতর যে এখানে আপনার হচ্ছে কি খুবই উত্তপ্ত অবস্থা বিরাজমান। তাহলে এরকম পরিস্থিতিতে জমি বা জলাশয় বা সীমানা প্রাচীর নিয়ে ২ পক্ষের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে, এক পক্ষ যদি অপর পক্ষকে জমি থেকে বেদখলের হুমকি দেয়, তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? আপনি ফৌজদারি কার্যবিধির এই ১৪৫ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় কিসের মামলা করতে পারবেন? ক্রিমিনাল ইনজাংশনের মামলা দায়ের করতে পারবেন।
আর এই যে ক্রিমিনাল ইনজাংশনের মামলা করবেন, এই ক্রিমিনাল ইনজাংশনের যে মামলাটা এটা কোন আদালতে করবেন? এটা করবেন হচ্ছে একটু লিখে রাখেন খাতায়। আমাদের যদিও বইয়ের মধ্যে লেখা আছে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। এমসিকিউ পরীক্ষায় জেলা ম্যাজিস্ট্রেটই দিবেন। কিন্তু প্র্যাকটিক্যালি ১৪৫ ধারার জন্য আলাদা একটা কোর্ট আছে। সেই কোর্টের নাম কি? আনমিউট করে দিচ্ছি। দেখি কে বলতে পারে। বলেন তো ১৪৫ ধারার মামলা কোন কোর্টে দায়ের করা হয়? দেওয়ানি আদালতে স্যার। হয়নি। নুরুজ্জামান ভাই হয়নি। ম্যাজিস্ট্রেট কোর্টে স্যার। হয়নি। এডিএম দায়রা এডিএম জজ। পর্যন্ত এডিএম পর্যন্ত বলেছেন। কে স্যার বলেছেন? ম্যাজিস্ট্রেট বিশেষ হয়নি। বিশেষ বিশেষ ক্ষমতা একটা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের নুরুজ্জামান ভাই আপনি পারেন না। শুধু, শুধু ভুল বললেন না। রেকর্ড হচ্ছে। কে বলবেন? কোর্টে যাইনি এডিএম তো কোডে হয় মামলাটা। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কে এডিএম বলেছেন? কে বলেছেন? রাবেয়া রাবেয়া জি, আপনি কুমিল্লা থেকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনি কোর্টে যান, তাই তো? জি স্যার। জি, থ্যাংক ইউ। যে একজন অন্ততপক্ষে বলতে পেরেছেন। আজকে ভালোই তো জয়েন হয়েছেন। ৩৫ জন জয়েন হয়েছেন। শনিবার দিনের ক্লাস। তাহলে এই ১৪৫ ধারার মামলার জন্য আলাদা কোর্ট আছে। ১০৭ ধারার জন্য আলাদা কোর্ট আছে, তাই না? ১৪৫ ধারার জন্যও কি আছে? আলাদা কোর্ট আছে। সেটা হলো ডিসি অফিসের নিচে দেখবেন যে ডিসি অফিসে এডিএম কোর্ট। এডিএম কোর্ট মানে হলো কি? বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় কি করা হয়? ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়। তাহলে সাধারণত আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকে, যদি পরীক্ষায় গিয়ে দেখেন তাহলে ওইটাই দাগাবেন। আর যদি শুধু জেলা ম্যাজিস্ট্রেট থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট দাগাবেন। তাহলে ১৪৫ ধারায় আপনি হচ্ছে যদি জমি, জলাশয়, সীমানা প্রাচীর এগুলি নিয়ে যদি বিরোধ হয় এবং সেক্ষেত্রে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে আপনি ১৪৫ ধারায় এই শান্তি শৃঙ্খলা রোধ আপনার হচ্ছে স্থিতাবস্থার জন্য দাঙ্গা রোধের জন্য আপনি হচ্ছে ১৪৫ ধারার মামলা দায়ের করতে পারবেন। এখানে ১৪৫ ধারার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? ঠিক আছে আপনি ১৪৫ ধারায় মামলা করবেন। ১৪৫ ধারায় মামলা করলে আদালত কিন্তু এটা দেখবে না যে কে ওই সম্পত্তির মালিক। ১৪৫ ধারায় কি নির্ধারণ হয় না? ১৪৫ ধারায় হচ্ছে মালিকানা বা সীমানা নির্ধারণ হয় না। ১৪৫ ধারায় কি নির্ধারণ হয়? ১৪৫ ধারার বিবেচ্য বিষয় হলো দখল-বেদখল। অর্থাৎ পূর্ববর্তী ২ মাস কে দখলে ছিল। আদালত কি দেখবেন? আপনি একটা ১৪৫ ধারায় মামলা করেছেন। আপনি বলতেছেন যে আপনি কি? যে আপনি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হতে পারেন। কি হতে পারেন? স্থাবর সম্পত্তি থেকে বেদখল হতে পারেন। আপনাকে হুমকি-ধামকি দিচ্ছে বা স্থাবর সম্পত্তি নিয়ে ২ পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে। এমন অবস্থায় আদালত কি করবেন? এমন অবস্থায় আদালত হচ্ছে স্থিতাবস্থার নির্দেশ দিবেন এবং পাশাপাশি হচ্ছে তদন্ত প্রতিবেদনের জন্য কি করবেন? হুম, একটা তদন্ত প্রতিবেদনের নির্দেশ দিবেন। এখন তদন্ত প্রতিবেদনে যদি দেখা যায় যে পূর্ববর্তী ২ মাস দখলে ছিল যিনি মামলা করেছেন তিনি, তাহলে তার পক্ষে রায় দিবেন অথবা যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি হ্যাঁ, তাহলে যে পূর্ববর্তী ২ মাস দখলে ছিল, তার পক্ষে কি হবে? তার পক্ষে আদালত হচ্ছে আদেশ প্রদান করবেন। এখন আপনি আপনার পক্ষে আদেশ হইল না। আপনার পক্ষে কি হলো না? আপনার পক্ষে আদেশ হলো না। তাহলে সেই ক্ষেত্রে এটার বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার হলো আপনি কি করতে পারবেন? আপনি দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। তাহলে ১৪৫ ধারাকে কি বলা হয়? ১৪৫ ধারাকে বলা হয় ক্রিমিনাল ইনজাংশন। দেওয়ানি আদালতে মামলা চললেও ১৪৫ ধারায় দরখাস্ত দায়েরে কি নাই? ১৪৫ ধারার মামলা দায়েরে আপনার হচ্ছে কোনো বাধা নাই। একেবারেই ট্রু সেন্সে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি এখান থেকে কোয়েশ্চেন আসে, কি কোয়েশ্চেন আসতে পারে? ১ম কোয়েশ্চেন আসতে পারে যে জমি নিয়ে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধির কত ধারায় মামলা করতে পারবেন? অপশন দেওয়া থাকবে ১৪৪, ১৩৩, ১৪৫, ১৪৬ তাহলে উত্তর হবে কি? ১৪৫ এখন ১৪৫ ধারার মামলার বিবেচ্য বিষয় কি? ও তো অপশন অনেকগুলো দেয়া থাকবে তখন উত্তর দিতে হবে কি? শুধুমাত্র দখল-বেদখল। এখানে সত্য নির্ধারিত হবে না। ১৪৫ ধারার মামলায় আদালত কি দেখবেন? পূর্ববর্তী ২ মাস কে দখলে ছিল। অর্থাৎ ২ মাসের দখলের উপর ভিত্তি করে আদালত আদেশ প্রদান করবেন। এখন এমসিকিউ পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পোর্টেন্ট ১৪৫ ধারার আদেশে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি?
সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবেন? সংক্ষুব্ধ পক্ষ দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আর আরেকটা বিষয় হলো দেওয়ানি আদালতে মামলা চললেও ১৪৫ করতে পারবেন। ১৪৫ চলাকালীনও আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন। ১৪৬ এ বলা আছে, হ্যাঁ? যে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে আপনার বিষয়টা এতটাই গুরুতর যে এতে প্রাণনাশের সম্ভাবনা আছে। খুবই গুরুতর। শান্তি শৃঙ্খলা প্রচন্ড পরিমাণ ভঙ্গের আশঙ্কা আছে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট হচ্ছে ওই সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারেন। এখন ক্রোক করে ওই সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে দিতে পারেন। এটা যখন দেখা যাবে যে অতিরিক্ত হয়ে গেছে, মার্ডার হওয়ার সম্ভাবনা আছে, শান্তি শৃঙ্খলা খুবই বেশি ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। তাহলে ক্রোক করে রিসিভার নিয়োগ কত ধারায় আছে? ১৪৬ ধারায় আছে। লোকাল ইনকোয়ারি আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে। স্থানীয় অনুসন্ধান বা সরেজমিনে ইনকোয়ারি কত ধারায় আছে? লোকাল ইনকোয়ারি এমসিকিউ পরীক্ষায় আসে যে লোকাল ইনকোয়ারি এখানে ১৪৮ ধারায় যদিও লোকাল ইনকোয়ারি ইংরেজি শব্দটা নাই, আপনারা হচ্ছে কি করবেন? হ্যাঁ, লোকাল ইনকোয়ারি শব্দটা আপনারা হচ্ছে এই লোকাল ইনকোয়ারি শব্দটা আপনারা এড করবেন ১৪৮ ধারায়। তাহলে এই যে লোকাল ইনকোয়ারি কোথায় আছে? এমসিকিউ পরীক্ষায় আসবে। লোকাল ইনকোয়ারি আছে হচ্ছে ১৪৮ ধারায়। কত ধারায় আছে? ১৪৮ ধারায়। তারপরে পুলিশের প্রতিরোধমূলক কার্য এটা আপনাদের ২০২২ সালে লিখিত পরীক্ষায় এসেছিল যে পুলিশের প্রতিরোধমূলক কার্য আ খুবই ইম্পোর্টেন্ট বলতে পারেন যে আ এমসিকিউর জন্য এখানে ১৫১ ধারাটা ইম্পোর্টেন্ট। আপনারা একটু দাগিয়ে রাখতে পারেন। এমসিকিউর জন্য কোন ধারাটা ইম্পোর্টেন্ট? এমসিকিউর জন্য ১৫১ ধারাটা ইম্পোর্টেন্ট। তাহলে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে আচ্ছা আমরা পুরোটাই পড়ি। পুলিশের প্রতিরোধমূলক কার্য যেহেতু ২০২২ সালে লিখিত পরীক্ষায় আসছে, আপনাদের সময় লিখিত পরীক্ষায় আসতে পারে। ৫ মার্কের জন্য কোশ্চেন এসেছে। তাহলে পুলিশের সামনে যদি আমলযোগ্য অপরাধ হয়, পুলিশের কাজ কি হবে? পুলিশের কাজ হবে পুলিশ আমলযোগ্য অপরাধ কি করবেন? আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। তাহলে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। কত ধারায় বলা আছে? ১৪৯ ধারায় বলা আছে। ১৫০ ধারায় বলা আছে যে আমলযোগ্য অপরাধের যদি ষড়যন্ত্র হয় তাহলে হ্যাঁ, তাহলে তিনি কি করবেন? তিনি তার ঊর্ধ্বতন অফিসারের নিকট জানিয়ে দিবেন। পুলিশ অফিসার। এবং আ পুলিশ অফিসার কি করবেন? ষড়যন্ত্র হলে পুলিশ অফিসার সেটা কি করবেন? সেটা প্রতিরোধ করবেন। ১৫১ তে বলা আছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে পুলিশ দরকার পড়লে কি করতে পারেন? ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে পারেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে হুবহু তুলে দিবে এরকম। আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই গ্রেপ্তার করতে পারেন। কোথায় বলা আছে? ১৫১ ধারায় বলা আছে। আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেন আপনারা নিশ্চয়ই জানেন। এই ১৫১ ধারায় প্রচুর পরিমাণ আসামি কি করা হয়? কোর্টে চালান দেওয়া হয়। প্রতিদিনই চালান দেওয়া হয় ১৫১ ধারায় যে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই কি করতে পারেন? ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে পারেন এবং কোর্টে চালান দিতে পারেন। ১৫২ ধারায় বলা আছে যে পুলিশ বাংলাদেশ সরকারের ক্ষতিসাধন প্রতিরোধ করবে। আমরা দেখি রিসেন্টলি বিভিন্ন মিডিয়াতে দেখি, চ্যানেলে দেখি আ যে ওই ব্রিজ আছে না? লোহার যে ব্রিজ, লোহার ব্রিজের নাট বল্টু এগুলি খুলে বাজারে বিক্রি করে দিচ্ছে। ইস্পাত আমি নিজে দেখেছি, হ্যাঁ? রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে, ডিভাইডারের মধ্যে আপনার হচ্ছে কি রেলিং থাকে লোহার। ওইগুলো আপনার হচ্ছে কি করছে? হুম? ওইগুলো আপনার খুলে বিক্রি করে দিচ্ছে, খুইলা ফেলতেছে। ভাইঙ্গা লাইতেছে, একদম করাত দিয়ে কাইটা ফেলতেছে। তাহলে এরকম যদি দেখে পুলিশ অফিসার, তাহলে পুলিশ কি করবেন? হ্যাঁ, পুলিশ সেটা প্রতিরোধ করবেন। কি করবেন? প্রতিরোধ করবেন। তাহলে আ আ পুলিশ অফিসার সরকারি সম্পত্তি ক্ষতিসাধন কি করবেন? প্রতিরোধ করবেন। ১৫৩ তে বলা আছে থানার ভারপ্রাপ্ত অফিসার ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি। আ বিশেষ করে ঢাকায় যে ব্রয়লার মুরগি ব্যবসায়ীরা আছে, আপনি ভালো একটা নিক্তি নিয়ে যায়েন দোকান থেকে কিনে একদম একুরেট। আর ওদেরটাই মাপ দিবেন আর আপনারটাই মাপ দিবেন না। আপনি ৯৯% ই পাবেন ওদের ওজনে কম দেয়। মিনিমাম ১০০ গ্রাম কম দেয়। ১০০ গ্রাম ১৫০ গ্রাম কম দেয় ব্রয়লার মুরগির দোকানদাররা। তাহলে এরকম যদি হয় থানার ভারপ্রাপ্ত অফিসার কি করতে পারেন? ওই ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি এগুলো পরীক্ষা করার অধিকার রাখেন এবং এগুলো যদি খাঁটি না হয় সেগুলো কি করতে পারেন? সেগুলো আটক করতে পারেন। আপনারা জানেন আমরা ১ম ক্লাসে বলেছিলাম যে ফৌজদারি মামলা দায়েরের পদ্ধতি। আমরা বলেছিলাম যে ৪ ভাবে ফৌজদারি মামলা হয়। ১ম এই বলেছিলাম যে সিআর মামলা যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের আকারে করা হয়। ১৯০ ধারায় এবং ২০০ ধারায় জবানবন্দি হয়। তারপরে ম্যাজিস্ট্রেট কি করেন? আপনার হচ্ছে
200 ধারায় জবানবন্দি নেওয়ার পর 204 ধারায় আমলে নিয়ে আপনার হচ্ছে সমনও দিতে পারেন, ওয়ারেন্টও দিতে পারেন। আর আরেকটা মামলা হয় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশের নিকট অভিযোগ দিলে পুলিশ সেটাকে কি করেন? এফআইআর হিসেবে গ্রহণ করেন। কত ধারায়? ১৫৪ ধারায়। আরেকটা মামলার কথা বলেছিলাম ১৫৫ ধারায় যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশের কাছে আপনি যদি জিডি করেন সেটা কি হবে? জিডি করলে আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে। আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর পর আ আ ম্যাজিস্ট্রেট যদি আপনার হচ্ছে কি করেন? আ আপনার হচ্ছে তদন্তের নির্দেশ দেন, তাহলে আপনার ম্যাজিস্ট্রেটের আদেশ পাওয়ার পর পুলিশ মামলা সেভাবে তদন্ত করতে পারেন যেন সেটাকে জিআর মামলাই বটে। অর্থাৎ আমলযোগ্য মামলাই বটে। তাহলে ১৫৪ ধারায় হবে আপনার এফআইআর বা যেটাকে আমরা বলি সরাসরি জিআর মামলা। আর ১৫৫ ধারায় হবে কি? আপনার নন জিআর মামলা। আরেকটা মামলা ১৭৪ ধারায় হয় যেটা হলো আপনার আত্মহত্যা করলে বা হচ্ছে অন্য কোনোভাবে যদি অস্বাভাবিকভাবে মারা যায় পুলিশ একটা কেস করে যেটাকে আমরা বলি ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস। তাহলে আ এই যে বললাম, এই ঘটনাগুলো বললাম, এই ৪ টা ক্ষেত্রে আপনার হচ্ছে এই ৪ টা বিষয়ে আপনার এই ৪ টা ভাবে কি করা যায়? ফৌজদারি মামলা দায়ের করা যায়। তার মধ্যে আজকে আমরা হচ্ছে এখন ২ টা পাবো। তাহলে অপরাধের গুরুত্বের ভিত্তিতে আপনার হচ্ছে অপরাধকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো আমলযোগ্য অপরাধ, আরেকটা হলো কি? আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ কি? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার বাসা মোহাম্মদপুর ৮ নাম্বার রোডের ১০ নাম্বার গল্লির বাসায়। এখন আপনি বাসায় যাচ্ছেন কিন্তু আপনি রাস্তার মুখে যাওয়ার পর আপনাকে চাপাতি দেখাইলো। চাপাতি দেখায়া আপনার মোবাইল, মানিব্যাগ, টাকা-পয়সা নিয়ে গেল। কি অপরাধ হলো? অপরাধ হলো আপনার দস্যুতা বা ছিনতাই। তাহলে এই যে ছিনতাইয়ের অপরাধ, এটা কি ধরনের অপরাধ? এটা হলো আপনার আমলযোগ্য অপরাধ। আরেকটা অপরাধ হলো কেউ আপনাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে বা মেসেজ দিয়ে হুমকি দিচ্ছে যে আপনার কি করবে? আপনার প্রাণনাশ ঘটাবে। কিন্তু আপনাকে কিছুই করে নাই। জাস্ট হুমকি-দামকি দিয়েছে। তাহলে ওইটার ক্ষেত্রেও আপনি জিডি করতে পারবেন থানায়। ওইটা কি হবে? ওইটা হবে আমলযোগ্য মামলা। তাহলে অপরাধের গুরুত্বের ভিত্তিতে অপরাধকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো আমলযোগ্য, আরেকটা হলো কি? আমলযোগ্য। তাহলে আমলযোগ্য মামলার ক্ষেত্রে ১৫৪ ধারায় বলা আছে, আমলযোগ্য মামলার সংবাদ আপনার হচ্ছে সংবাদটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হতে হবে। সংবাদটি যদি মৌখিকভাবে দেওয়া হয় তাহলে থানার প্রাপ্ত কর্মকর্তা তার নির্দেশে সেটা লিখিত হবে। তারপর সেইখানে সংবাদদাতা কি করবেন? সংবাদদাতা স্বাক্ষর করবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদটির সারমর্ম সরকারের যে নির্ধারিত ফরম বাংলাদেশ পুলিশ ফরম নং 27 সেই বাংলাদেশ পুলিশ ফরম নং 27 অনুযায়ী সেটাকে কি করবেন? এফআইআর হিসেবে লিপিবদ্ধ করবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী এফআইআর লিপিবদ্ধ করা হয়? ১৫৪ ধারা অনুযায়ী। এফআইআর শব্দটি কিন্তু এই ১৫৪ ধারায় নেই। ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় শুধু বলা আছে আমলযোগ্য মামলার সংবাদ পেলে সেটা কি করবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটাকে লিখিত করে সরকারের নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন। তাহলে সরকারের যে নির্ধারিত ফরম সেটাকে কি বলা হয়? এফআইআর ফরম। এফআইআর কে বলা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তাহলে ১৫৪ ধারায় আমলযোগ্য মামলার ক্ষেত্রে আপনার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা এফআইআর হিসেবে কি করবেন? লিপিবদ্ধ করবেন। ১৫৪ র পরে আমরা ১৫৬ এবং ১৫৭ মিলিয়ে পড়ব। ১৫৬ তে বলা আছে আমলযোগ্য মামলার তদন্ত। তাহলে থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই কি করতে পারেন? ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই আমলযোগ্য মামলার তদন্ত করতে পারেন। তাহলে আমলযোগ্য মামলার তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কি লাগবে না? পুলিশ অফিসারের ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কি করতে পারেন? আমল যোগ্য মামলার তদন্ত করতে পারেন। কে করতে পারেন? পুলিশ অফিসার। ১৫৭ তে বলা আছে, ১৫৭ আপনাদের এমসিকিউ তে না পড়লেও চলবে যে আমলযোগ্য অপরাধ বিষয়ে যদি সন্দেহ হয় তাহলে থানার প্রাপ্ত অফিসার আগে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তিনি তদন্ত অগ্রসর হবেন কি হবেন না। তাহলে এফআইআর আছে ১৫৪ ধারায়। আর আপনার জিডি আছে কোথায়? নন জিআর মামলা ১৫৫ ধারায়। তাহলে ১৫৫ ধারায় কি বলা আছে? আমলযোগ্য মামলার সংবাদ। আপনি বলল মেসেজে হুমকি দিল, ফোন করে হুমকি দিল। তাহলে আমলযোগ্য মামলার সংবাদ পেলে সেটা কি করবেন? আপনার হচ্ছে থানার যে অফিসার আছেন বা সেটাকে নথিভুক্ত করবেন এবং ওই আ ব্যক্তিকে যিনি সংবাদদাতা, সংবাদদাতাকে কার নিকট যাবার নির্দেশ দিবেন? ম্যাজিস্ট্রেটের নিকট যাবার নির্দেশ দিবেন। ১৫৫ এর ২ এ বলা আছে আমলযোগ্য মামলার তদন্ত এখন বা সংবাদদাতা যদি ম্যাজিস্ট্রেটের নিকট যান, এখন ম্যাজিস্ট্রেটের অনুমতি না নিয়ে আমলযোগ্য মামলার তদন্ত করা যাবে না। এখন ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেন, তাহলে সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত অফিসার আপনার হচ্ছে এমনভাবে মামলাটি তদন্ত করতে পারেন যেন সেটা কি মামলা? সেটা আমলযোগ্য মামলাই বটে। তাহলে আমলযোগ্য মামলার ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট আপনার হচ্ছে
এমনভাবে তদন্ত করতে পারেন যদি তিনি আ আ আমলযোগ্য মামলার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়ার পর এমনভাবে তদন্ত করতে পারেন যেন সেটা কি মামলা? আমলযোগ্য মামলাই বটে। তাহলে আবার বলি বেসিক্যালি ১৫৫ ধারায় হলো সরাসরি আমলযোগ্য মামলার ক্ষেত্রে এফআইআর হয়ে যায় সংবাদ দিলে। আর ১৫৫ ধারার ক্ষেত্রে ১ম এ জিডি হয়। বাংলাদেশ পুলিশ ফর্ম নং কত? 65 তাহলে 65 বাংলাদেশ পুলিশ ফর্ম নং 65 অনুযায়ী আপনি হচ্ছে কি করবেন? থানায় আপনি হচ্ছে জিডি করবেন। জিডি করার পর আপনাকে ম্যাজিস্ট্রেট নিকট যাইতে বলবেন। আপনি ম্যাজিস্ট্রেট নিকট যাবেন, ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ করার পর ম্যাজিস্ট্রেট যদি পুলিশকে তদন্ত করার অনুমতি দেয়, তখন পুলিশ তদন্ত করবেন। এমনভাবে তদন্ত করবেন যেটা আমলযোগ্য মামলাই বটে। যতক্ষণ না পর্যন্ত ম্যাজিস্ট্রেট পুলিশকে আমলযোগ্য মামলার ক্ষেত্রে অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুলিশ কি করবেন না? আমলযোগ্য মামলার তদন্ত করবেন না। তাহলে আর এই মামলাটাকে কি বলা হয়? এই মামলাটাকে বলা হয় নন জিআর মামলা বা নন এফআইআর মামলা। জিডি কি দিয়ে শুরু হয়? বাংলাদেশ পুলিশ ফর্ম নং 65 দিয়ে শুরু হয়। ১৬১ ধারায় বলা আছে পুলিশ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা। তাহলে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় পুলিশ সাক্ষীকে কি করতে পারেন? পুলিশ সাক্ষীকে পরীক্ষা করতে পারে। তাহলে পুলিশ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা কত ধারায় আছে? পুলিশ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা আছে হচ্ছে ১৬১ ধারায়। পুলিশ সাক্ষীকে কিভাবে পরীক্ষা করতে পারেন? পুলিশ সাক্ষীকে হচ্ছে মৌখিকভাবে পরীক্ষা করতে পারেন এবং হচ্ছে মৌখিকভাবে পরীক্ষা করার পর সেগুলো লিপিবদ্ধ করেন। আপনারা যারা কোর্টে যান আপনারা নিশ্চয়ই জানেন এটাকে আমরা সরাসরি 161 বলি। এখন এই যে পুলিশ যে আপনার হচ্ছে সাক্ষীর জবানবন্দি নিবে, অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিবে। এখন এই যে জবানবন্দি, এই জবানবন্দি কি হবে না? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। ধরেন লালু একজন চোর। এখন আ সে পুলিশের কাছে বলল যে, "আমি কি করছি? আমি চুরি করছি।" এটা কি হবে না? এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। সাক্ষ্য আইনের ২৫ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে না এবং আমাদের ফৌজদারি কার্যবিধির ১৬২ ধারা অনুযায়ী এই যে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করবে, পুলিশ সাক্ষীর জবানবন্দি নিবে, এটা কি হবে না? এটার কোনো সাক্ষ্যগত মূল্য থাকবে না। এটা সাক্ষ্য হিসেবে কি হবে না? সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, এটা এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আমাদের সাক্ষ্য আইনের ১৪৫ ধারা অনুযায়ী যে সাক্ষী আপনার হচ্ছে পূর্বে কোনো বিবৃতি দিয়েছেন। এখন সাক্ষী পূর্বে একটা বিবৃতি দিয়েছেন, যেই বিবৃতির সাথে বর্তমান যেই বিবৃতি দিচ্ছেন সাক্ষী, সেই বিবৃতির কোনো মিল নাই। হ্যাঁ? তাহলে এরকম যে মিল নাই, সেইটা দেখানোর জন্য কি করা যাবে? সেটা দেখানোর জন্য আপনি জেরা করার সময় সেটা ব্যবহার করতে পারবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে, পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় আছে। পুলিশের কাছে সাক্ষী যে জবানবন্দি দিবে সেটার সাক্ষ্যগত কোনো ভিত্তি নাই। কত ধারায় বলা আছে? ১৬২ ধারায় বলা আছে। আমরা চলে যাব ১৬৪ ধারায় ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। দোষ স্বীকারোক্তি বা কনফেশন। দোষ স্বীকারোক্তি বা কনফেশন কার নিকট দেওয়া হয়? দোষ স্বীকারোক্তি বা কনফেশন হলো ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া হয়। এখন একেবারেই ট্রু সেন্স এ দোষ স্বীকারোক্তি কাকে বলে? একজন আসামি, একদম ট্রু সেন্স এ ঠান্ডা মাথায়। একজন আসামি, একজন অভিযুক্ত ব্যক্তি নিজেকে অপরাধের সাথে জড়িয়ে যে বিবৃতি দেয় তাকে বলা হয় কি? একজন অভিযুক্ত ব্যক্তি নিজেকে অপরাধের সাথে জড়িয়ে যে বিবৃতি দেয় তাকে বলা হয় কি? দোষ স্বীকারোক্তি। তাহলে এই যে দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের সামনে যে স্বীকার করল, যেটাকে আমরা বলি কনফেশন। তাহলে কোনো ব্যক্তি নিজেকে অপরাধের সাথে জড়িয়ে যে বিবৃতি দেয় তাকে বলা হয় দোষ স্বীকারোক্তি বা কনফেশন। এই দোষ স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করেন? এই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বলা আছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? হ্যাঁ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার যে দোষ স্বীকারোক্তি সেটা লিপিবদ্ধ করতে পারে। তাহলে এই যে ১৬৪ ধারার যে স্বীকারোক্তি এটাকে লিপিবদ্ধ করতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোন ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন না? তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট পারেন না? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারার দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন না। ১৬৪ বলা আছে যেটা আপনাদের যদিও এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট না। এটা আপনাদের জানার জন্য বলতেছি যে স্বীকারোক্তি রেকর্ড করার পূর্বে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি প্রদানকারীকে অর্থাৎ অভিযুক্তকে ব্যক্তিকে বুঝিয়ে দিবেন যে আপনি
এই স্বীকারোক্তি করতে কি নন? আপনি এই স্বীকারোক্তি করতে বাধ্য নন। তারপরেও যদি আপনি স্বীকার করেন তাহলে সেটা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে। এখন ম্যাজিস্ট্রেট কিন্তু আগে সেটা আপনাকে কি করতে হবে? অভিযুক্ত ব্যক্তিকে বুঝিয়ে দিতে হবে। এখন ম্যাজিস্ট্রেট যদি দেখেন সে স্বেচ্ছাধীন স্বীকারোক্তি দিচ্ছে না তাহলে কিন্তু তিনি কি করবেন না? তাহলে তিনি সেটা রেকর্ড করবেন না। ৩৬৪ তে বলা আছে আসামির জবানবন্দি যেই ভাষায় লিখতে হবে। তাহলে আসামির জবানবন্দি কিভাবে লিখতে হবে? আসামির জবানবন্দি যে ভাষায় গ্রহণ করা হবে, ঠিক ওই ভাষায় কি করতে হবে? ওই ভাষায় ইংরেজিতে লিখতে হবে। আসামিকে করা প্রতিটি প্রশ্ন, প্রতিটি জবাব কি করতে হবে? সম্পূর্ণ জবানবন্দি লিখতে হবে। এবং আসামির জবানবন্দি লেখার পর আসামিকে সেই জবানবন্দি পড়ে শোনাতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়? ১৬৪ ধারা অনুযায়ী। এখন কোন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয় ১৬৪ ধারার জবানবন্দি? তাহলে ১৬৪ ধারার জবানবন্দি ৩৬৪ তে যে পদ্ধতির কথা বলা আছে, সেই পদ্ধতিতে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। তাহলে আসামিকে জবানবন্দি নেয়ার পর সেটা পড়ে শোনাতে হবে এবং সেইখানে কি করবেন? যে ম্যাজিস্ট্রেট জবানবন্দি নিলেন, সে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন এবং যে আসামি জবানবন্দি দিলেন, সেই আসামি কি করবেন? সেটাতে স্বাক্ষর করবেন। আর ম্যাজিস্ট্রেট যদি জবানবন্দি না নেন তাহলে হ্যাঁ, স্মারকলিপি লিখবেন এবং তাতে স্বাক্ষর করবেন এবং এই ফৌজদারি কার্যবিধির যে ১৮৪ ধারার যে জবানবন্দি, এটা কি হবে? এটা নথির অংশ হবে। ১৬৭ এমসিকিউ পরীক্ষার জন্য ভেরি ইম্পোর্টেন্ট। পুলিশ রিমান্ড। অ্যাকচুয়ালি পুলিশ রিমান্ড শব্দটা কিন্তু আপনাদের এই ফৌজদারি কার্যবিধিতে নেই। পুলিশ রিমান্ড শব্দটা কোথায় আছে? পুলিশ রিমান্ড শব্দটা আছে হচ্ছে পিআরবি তে, পুলিশ রেগুলেশন বেঙ্গলে আছে। তাহলে পুলিশ রেগুলেশন কিসে আছে? পুলিশ রেগুলেশন বেঙ্গলে আছে। তাহলে এই যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস চলে কত ধারা অনুযায়ী? ১৬৭ ধারা অনুযায়ী। এখন ধরেন হচ্ছে একটা মামলা, এই মামলার যদি ২৪ ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করা যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন? আপনার পুলিশ অফিসার আ যার পদমর্যাদা ওসি বা এএসআই এর নিম্নপদস্থ নয়, এরকম একজন পুলিশ অফিসার কি করবেন? নিকটস্থ যেই আ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের নিকট কি করবেন? নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ধরেন মার্ডার মামলা। মার্ডার মামলায় আসামি ধরা হয়েছে। এখন আসামিকে আপনার ২৪ ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা যায়নি। পুলিশ অফিসার কি করতে পারেন? পুলিশ অফিসার আপনার হচ্ছে আ নিকটস্থ যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন। এবং প্রেরণ করার সময় কি করতে পারেন? পুলিশ হচ্ছে আপনার পুলিশ রিমান্ড চাইতে পারেন। এখন মার্ডার মামলা ম্যাজিস্ট্রেটের ট্রায়াল করার কি এখতিয়ার আছে? যদিও মার্ডার মামলা, যদিও অস্ত্র মামলা এগুলো ম্যাজিস্ট্রেটের ট্রায়াল করার এখতিয়ার নাই। এখন বিচার করার এখতিয়ার থাকুক আর না থাকুক, ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? ১৫ দিনের বেশি নয়, এমন সময়ের জন্য আপনার হচ্ছে কি করতে পারেন? অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা হচ্ছে পুলিশ রিমান্ডে নেয়ার নির্দেশ দিতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আপনাদের ফৌজদারি কার্যবিধির ভাষা হলো এখানে কিন্তু রিমান্ড নেই। এখানে কিসের কথা বলা আছে? এখানে বলা আছে হচ্ছে পুলিশ হেফাজতের কথা বলা আছে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ম্যাজিস্ট্রেট এর বিচার করার এখতিয়ার থাকুক আর না থাকুক, তিনি সর্বমোট কতদিনের বেশি পুলিশ রিমান্ডের বা হচ্ছে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিবেন না? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ১৫ দিনের বেশি। ১৬৭ র ২ এর ক নতুন করে যুক্ত হয়েছে। এখন ম্যাজিস্ট্রেট হচ্ছে যদি কোনো ব্যক্তিকে পুলিশ রিমান্ডে বা পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেন, তাহলে তিনি পুলিশ হেফাজতে যাওয়ার আগে ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট হচ্ছে চিকিৎসক দ্বারা তার পরীক্ষা করাবেন যে তিনি ঠিকঠাক আছেন কিনা। এখন চিকিৎসক দ্বারা পরীক্ষা করানোর পর তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হবে অর্থাৎ রিমান্ডে নিয়ে যাওয়া হবে। পুলিশ হেফাজতে যখন শেষ হয়ে যাবে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে অযথা বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের সামনে কি করতে হবে? অযথা বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। হাজির করার সময় যদি অভিযুক্ত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় অথবা ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে অভিযুক্ত ব্যক্তির আপনার হচ্ছে পুলিশ হেফাজতে কি হয়েছিল? নির্যাতনের শিকার হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার অভিযুক্ত ব্যক্তিকে আপনার হচ্ছে কি করবেন? নিকটস্থ যেই সরকারি হসপিটাল আছে, সেই হসপিটালের একজন চিকিৎসক দ্বারা পরীক্ষা করাতে বলবেন। এখন চিকিৎসা প্রতিবেদনে যদি প্রমাণ পাওয়া যায়, এটা নতুন করে যুক্ত হয়েছে। ১৬৭ ২ এর ক। চিকিৎসা প্রতিবেদনে যদি প্রমাণ পাওয়া যায় যে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে কি হয়েছিল? নির্যাতিত হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী কি করতে পারেন? আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। কার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এখানে? আইন অনুযায়ী আইন অনুযায়ী হচ্ছে পুলিশের বিরুদ্ধে কি করতে পারেন?
সার্ভিস রুলস অনুযায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। 167 পাস এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, 167 পাসের 1 এবং 167 পাসের 2 ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 167 পাসের 1 এ বলা আছে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে আসামি কি পাবেন? জামিন পাওয়ার হকদার হবেন। তাহলে 167 পাসের 1 এ বলা আছে অপরাধ যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছরের নিচে কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, তাহলে যেই ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়েছেন সেই ম্যাজিস্ট্রেটই কি করতে পারবেন? আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। তাহলে 10 বছরের নিচের কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, তাহলে কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। আর আপনার যদি 10 বছরের ঊর্ধ্বে হয় অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ডের ঊর্ধ্ব কারাদণ্ডযোগ্য হয় তাহলে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে দায়রা আদালত আসামিকে কি করতে পারেন? দায়রা আদালত আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। আর জামিন যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করবেন। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে ম্যাজিস্ট্রেট কত বছর কারাদণ্ডযোগ্য অপরাধের জামিন দিতে পারেন? 10 বছরের নিচের কারাদণ্ডযোগ্য অপরাধের জামিন দিতে পারেন। আর 10 বছরের ঊর্ধ্বে কারাদণ্ডযোগ্য অপরাধের জামিন দিতে পারেন 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে। কোন আদালত দিতে পারেন? উত্তর হবে কি? উত্তর হবে দায়রা আদালত। তবে 167 8 এ ব্যতিক্রমের কথা বলা আছে। দণ্ডবিধির 400 এবং 401 ধারা অর্থাৎ চোরের দলে থাকা, ডাকাত দলে থাকার শাস্তির ক্ষেত্রে আপনার হচ্ছে কি হবে না? এই 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ নাও হয়, তারপরে যে জামিনের বিধান, সেই বিধান কি হবে না? সেই বিধান প্রযোজ্য হবে না। 167 ক নতুন করে যুক্ত হয়েছে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন একটা মামলায়। এখন গ্রেপ্তার হয়ে তিনি জেল হাজতে কি আছেন? জেল হাজতে অন্তরীণ আছেন। এখন গ্রেপ্তার হয়ে তিনি জেল হাজতে অন্তরীণ থাকা অবস্থায়, হ্যাঁ, তিনি কি হয়েছেন? তিনি এখন অন্য পুলিশ অফিসার চাচ্ছেন তো উনাকে কি করবেন? অন্য একটা মামলায় উনাকে গ্রেপ্তার দেখাবেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখন অন্য একটা মামলায় চাচ্ছেন কি? অন্য একটা মামলায় চাচ্ছেন গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে তদন্তকারী কর্মকর্তা আপনার হচ্ছে অন্য একটা মামলায় গ্রেপ্তার দেখাতে যাচ্ছেন। অথচ ইনি পূর্বেই একটা মামলায় কি আছেন? জেল হাজতে আছেন, হেফাজতে আছেন। তাহলে কোন মামলার তদন্তকারী কর্মকর্তা যদি যেটাকে আমরা হচ্ছে কোর্টের ভাষায় বলি শুন অ্যারেস্ট। তাহলে কোন মামলার তদন্তকারী কর্মকর্তা যদি কোন ব্যক্তিকে গ্রেপ্তার দেখাতে চান তাহলে তিনি ইতিমধ্যে অন্য একটা মামলায় কি আছেন? হেফাজতে আছেন। তবে ম্যাজিস্ট্রেট কেবল তখনই সেই আবেদন মঞ্জুর করবেন যদি অভিযুক্ত ব্যক্তিকে কি করা হয়? আদালতে হাজির করা হয়। তাহলে অভিযুক্তকে শোনার সুযোগ দেওয়া হবে এবং আবেদনটি যৌক্তিক বলে মনে হয়। অর্থাৎ উভয় পক্ষকে শুনবেন, যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন তিনি রাষ্ট্রপক্ষকেও শুনবেন এবং অভিযুক্ত ব্যক্তিকেও শুনবেন, আইনজীবীকে শুনবেন। বক্তব্য শোনার পর যদি ম্যাজিস্ট্রেটের আপনার হচ্ছে মনে হয় যে না ঠিক আছে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো উচিত, তখনই কেবল কি করতে পারবেন? গ্রেপ্তার দেখাতে পারবেন। তাহলে এই সেকশনটাতে যেটা আপনার হচ্ছে যুক্ত হয়েছে যে কাউকে যদি গ্রেপ্তার থাকা অবস্থায়, জেল হাজতে থাকা অবস্থায় অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখাতে হয় তাহলে তাকে কোর্টে হাজির করতে হবে এবং তাকে আপনার হচ্ছে আত্মপক্ষ সমর্থনে আপনার হচ্ছে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। 172 ধারায় বলা আছে পুলিশধারী এমসিকিউ পরীক্ষায় এখান থেকে ৩ টা কোশ্চেন আসতে পারে। পুলিশধারী সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? তাহলে পুলিশধারী কত ধারায় আছে? পুলিশ ডায়েরি আছে হচ্ছে 172 ধারায়। তাহলে পুলিশ ডায়েরিতে কি থাকে? পুলিশ ডায়েরিতে পুলিশ অফিসার কত তারিখে মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, কোন, কোন স্থান পরিদর্শন করলেন, কি আলামত উদ্ধার করলেন, কাকে গ্রেপ্তার করলেন, কোন সাক্ষীর 161 ধারায় জবানবন্দি নিলেন, এই সবই কিন্তু পুলিশ ডায়েরিতে থাকবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে না। এমসিকিউতে জাস্ট আসবে পুলিশ ডায়েরি কত ধারায়? 172 ধারায়। আচ্ছা, পুলিশ ডায়েরিটি কি হিসাবে ব্যবহার হয় সেটা আসতে পারে। যে পুলিশ ডায়েরিটি মামলার কি হিসাবে নয়? সাক্ষ্য হিসাবে নয়। বরঞ্চ তা অনুসন্ধান বা বিচারে সহায়ক হিসেবে পুলিশ ডায়েরি কি করা যাবে? অনুসন্ধান বা বিচারে সহায়ক হিসেবে পুলিশ ডায়েরি ব্যবহার করা যেতে পারে। তাহলে পুলিশ ডায়েরিটি মামলার সাক্ষ্য হিসেবে নয়, অনুসন্ধান বা বিচারে সহায়তা পেতে কি করা যাবে? সহায়তা পেতে ব্যবহার করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে 172 ধারা পর্যন্তই। 173 ধারা অনেক বড়। আমরা হচ্ছে আগামীকালকে আপনাদের এই একটানা 3 দিন ক্লাস, তারপরে পরীক্ষা। আপনাদের হচ্ছে আগামীকালকে হচ্ছে 173 থেকে ইনশাআল্লাহ শুরু হবে। সবাই